ছাদ থেকে পড়ে গিয়ে পর্ণার অবস্থা খারাপ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি ওর বাবা আর দাদাকে ফোন করে বলতে থাকে যে পর্ণা গিয়েছিল কিনা। তখনই ওর দাদা বলতে থাকে না না, ওই দিদিমণি তো আসেনি এখনো। তখনই সুইটির বাবা সুইটিকে বলতে থাকে তুই কি আমাদের উপর ভরসা নেই? উনি আসলে তো আমরা তোকে ফোন করতাম, তাই না? তখনই সুইটি বলতে থাকে না না বাবা, আসলে তাহলে দিদিমণি ওখানে না গেলে কোথায় গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না, দিদিমণি ওখানে যায়নি। এই ভেবে সুইটি ভয় পেতে থাকে। ওইদিকে ফোন রেখে সুইটি ভাবতে থাকে কোথায় যেতে পারে দিদিমণি। অন্যদিকে দেখা যাবে পর্ণা সে তাঁতিপাড়ায় যায়। তাঁতিপাড়ায় গিয়ে সুইটির কথা জিজ্ঞাসা করতে সবাই বলতে থাকে সুইটি, সে তো রঘুনাথপুরের খুব ডেঞ্জারাস একটা মেয়ে, ওই এলাকার সবাই খুব খারাপ, তার মধ্যে সুইটি তো খুব ফেমাস। আর সুইটির নাম কে না জানে, ও তো অনেক বড় একটা জোচ্চোর, অনেক চালাক মেয়েটা। কেন দিদিমণি, আপনি সুইটিকে কি করে চিনেন? তখনই পর্ণা সবার কাছে সবটা খুলে বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এদিকে দেখা যাবে সুইটি ঈশাকে ফোন করে বলতে থাকে দিদিমণি, পর্ণা দিদিমণি আমাদের ওখানে যায়নি। তখন ঈশা বলতে থাকে কি বলছো তুমি? আমি তো জানি পর্ণা ওখানেই যাওয়ার কথা, তাহলে পর্ণা বের হয়ে কোথায় চলে গেল? তখন সুইটি বলতে থাকে দিদিমণি যায়নি তো। তারপরে ঈশা বলে তোমার দাদা আর বাবাকে ভালো করে খোঁজ নিতে বলো, পর্ণা তো ওখানেই যাবে। তখন সুইটি বলে না দিদিমণি, ভালো করে খোঁজ নিয়েছে। তারপরে ঈশা বলতে থাকে তাহলে হয়তোবা পর্ণা তোমাদের গ্রামে যায়নি, কিন্তু আশেপাশের গ্রামে গিয়েছে তোমার জন্য, তোমার কথা খোঁজ নিতে, নিশ্চিত আমি সেটা। ও আচ্ছা। তখনই ঈশা ভেবে বলতে থাকে ও তো তাঁতিপাড়ায় যায়, তাই না? তখনই সুইটি বলতে থাকে হ্যাঁ। তারপরে ঈশা বলে নিশ্চিত ও তাঁতিপাড়ায় তোমার খোঁজ নিতে গেছে, তুমি সেখানে লোক পাঠাও, সেখানে খোঁজ নেওয়ার ব্যবস্থা করো। তারপরে সুইটি বলে আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে দেখা যাবে পর্ণার কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন দিদিমণি, এরকম একটা কালসাপকে আপনি আপনার বাড়িতে নিয়ে ঢুকিয়েছেন? শিগগিরই ওকে গিয়েই পুলিশের হাতে তুলে দিন, না হলে কিন্তু সবকিছু পুরো ছাড়খাড় হয়ে যাবে। এই মেয়ে ছাড়খাড় করে দেবে, অনেক ডেঞ্জারাস মেয়েও। যা শুনে পর্ণা বলতে থাকে হ্যাঁ আমি তো এখন বুঝতে পারলাম ওর সব নাটক, আসলে আমি বুঝতে পারিনি তখন, কিন্তু আমি যে এখানে এসেছিলাম, আপনি প্লিজ এটা কাউকে বলবেন না। তখনই সবাই বলতে থাকে না না দিদিমণি, কাউকে বলবো না, কাউকে জানতে দেবো না। এই কথা শুনে পর্ণা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে। মমিতা আর সুইটি মিলে ছাদে কাপড় উঠাতে গিয়ে ঈশাকে ফোন করে। আর ঈশাকে ফোন করে সুইটি বলতে থাকে দিদিমণি, সে তাঁতিপাড়াতেও পর্ণা দিদিমণি যায়নি। তখন ঈশা বলে কি বলছো তুমি, সেখানেও যায়নি, ভালো করে খোঁজ নিয়েছো? তখন সুইটি বলে হ্যাঁ হ্যাঁ দিদিমণি, ভালো করে খোঁজ নিয়েছি আমি, ওখানেও যায়নি। তখন ঈশা বলতে থাকে তাহলে কোথায় গেল পর্ণা? আমি তো জানি ও তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই তারপরে ফিরবে। এই কথা শুনে তো সুইটি খুব ভয় পেয়ে যায় আর বলতে থাকে দিদিমণি তাহলে আমি কি করব? আর ওইদিকে মমিতা বলতে থাকে এই ঈশা, তোমার কি মনে হচ্ছে পর্ণা কোথায় যেতে পারে? তখন ঈশা বলে মমিতা দি, আমারও মাথায় না কিচ্ছু আসছে না, পর্ণা যে কোন দিকে চাল দিচ্ছে সেটাই বুঝতে পারছি না। তখন মমিতা বলে তোমার মাথাতে কিছু ঢুকছে না আর আমাদের মাথায় তো আরো ঢুকবে না, কিছুই তো বুঝতে পারছি না। এই বলে যখনই কাপড় সরায় সামনে থেকে, তখনই পর্ণাকে দেখে দুজনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে পর্ণা দিদি। আর ওইদিকে মমিতা বলে পর্ণা। তারপরে পর্ণা বলতে থাকে কি ব্যাপার, তোমরা ভূত দেখার মতো আমাকে দেখে ভয় পেয়ে গেলে কেন? তখন এই কথা শুনে সুইটির হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তারপরে পর্ণা বলতে থাকে কি সুইটি, কার সাথে কথা বলছিলে? ঈশার সাথে? এই বলে ফোনটা হাতে নিয়ে দেখে ঈশার ফোন নাম্বার। তারপরে পর্ণা বলতে থাকে সুইটি শোনো, তোমার না টিকুটি কুষ্টি আমি সব কিছু জেনে এসেছি, আর সে জেলেপাড়া থেকে তোমার সব খবর আমি নিয়ে এসেছি। এবার কিন্তু নাটক করার আর কোনো জায়গা নেই। যা শুনে সুইটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে দিদিমণি আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। তখনই পর্ণা বলে একদম চুপ, তোমার সব চালাকি ধরা পড়ে গেছে, তুমি অনেক নাটক করেছো, অনেক নাটক করে আমাকে বোকা বানিয়েছো, আর কিন্তু কোনো নাটক করতে পারবে না। আর দিদি, তুমি কি না শেষ পর্যন্ত ওর সাথে মিলে, ঈশার সাথে মিলে দত্তবাড়িকে ভাগ করে দিলে। কিন্তু এতদিন না আমি এটা মিলাতে পারছিলাম না যে দত্তবাড়ি ভাগ হলে তোমার আর দাদার লাভ আছে, কিন্তু সুইটির কি লাভ সেটাই আমি মিলাতে পারছিলাম না। এখন না আমার কাছে সব ক্লিয়ার। কি সুইটি, তোমার বদবুদ্ধিটা খুব ভালো আছে, খুব ভালো বিয়ের নাটক করেছিলে তাই না? কি জন্য নাটকটা করেছিলে? এই দত্তবাড়িতে ঢোকার জন্য তাই না? এই দত্তবাড়ি পুরোটা হাতাতে চেয়েছিলে তুমি, তোমার এত বড় সাহস। আর ভালোই নাটক করেছো, খুব ভালো নাটক করেছো। যখন হোমে মিথ্যে অ্যাটাকটা হলো না, সেই ঈশা মিথ্যে অ্যাটাকটা করালো, তারপরে তুমি দত্তবাড়িতে এসে উঠলে। কিন্তু যখন দেখলে জেঠুকে দিয়েই তোমাকে আশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি, ঠিক তখনই নতুন চালটা চালা শুরু করলে তোমরা তাই না? আর এই দত্তবাড়িকে ভাগ করে ছাড়লে দিদি, তুমি তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? দত্তবাড়িটা ভাগ করে মানুষের কাছে আমাদেরকে ছোট বানিয়ে দিলে, আর দুজন মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে। তখনই মমিতা বলতে থাকে এই পর্ণা, এই তুমি সবকিছুর মধ্যে আমাকে কেন টানছো গো? এই কালসাপ না তুমি নিজে বিপদ ঘাড়ে করে এনেছিলে, আমরা কি করব? তখনই পর্ণা বলে একদম চুপ, একদম কথা বলবে না। তোমাদের মতো দুজন যদি ও এই বাড়িতে এসে না পেতো না, তাহলে এত কিছু করার মতো সাহস এই সুইটির হতো না। তখনই সুইটি বলতে থাকে দিদিমণি আপনি আমাকে ক্ষমা করে দিন। তখনই পর্ণা বলতে থাকে শোনো, তখনই তো আমি সবকিছু বুঝে ফেলেছিলাম, যখন তুমি পোষা বিড়ালের কথা বলে মাছের লেজা কিনে এনেছিলে, লেজা এনে সেটা আবার কায়দা করে জেঠুর কাছে পৌঁছে দিয়েছিলে তাই না?
তুমি এরকম করে তোমরা দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছো, শেষ পর্যন্ত দত্তবাড়ি ভাগ করে ছাড়লে। কেন করেছো? কি করেছিল এগুলো? আর সুইটি, তুমি কিন্তু জেলে যাওয়ার জন্য একদম প্রস্তুত হও, তোমার আর নিস্তার নেই, তোমাকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো। যা শুনে সুইটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, দিদিমণি আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কিচ্ছু করতে চাইনি, ওরা আমাকে দিয়ে এসব করিয়েছে। তখনই এই বলে কান্না করতে থাকলেই পর্ণা ঠাসিয়ে একটা সুইটিকে চড় দেয় আর বলতে থাকে, এখনো নাটক করছো? ধরা পড়ে গিয়ে এরপরও এত বড় সাহস নাটক করছো? তখনই সুইটিকে এই কথা বলেই মৌমিতাকে বলতে থাকে, দিদি শুনো, তোমাদের বিচার না এবার দত্তবাড়ির বড়রা করবে, তোমাদেরকে অনেকবার ছেড়ে দিয়েছে, আর তোমাদেরকে ছাড়া যাবে না, তোমরা জীবনেও শুধরবে না। তখনই মৌমিতা কল্পনা করতে থাকে যে দত্তবাড়ির সবাই ওদেরকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখনই মৌমিতা পর্ণার হাতে পায়ে ধরতে থাকে আর বলতে থাকে, পর্ণা প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। তখন পর্ণাকে আস্তে আস্তে পিছন দিকে সরাতে থাকে আর এদিকে পর্ণা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ছাদ থেকে নিচে পড়ে যায়, যা দেখে মৌমিতা কান্না করতে থাকে আর চিৎকার করে ওঠে পর্ণা বলে, আর ভয় পেয়ে যায় আর বলতে থাকে, সুইটি আমি এটা করতে চাইনি, আমি পর্ণাকে মারতে চাইনি, আমি তো শুধু পর্ণাকে আটকাতে চেয়েছিলাম। তখনই ঈশাকে ফোন করে সবকিছু বলে দেয় মৌমিতা আর ঈশা শুনে ঘাবড়ে যায় আর সুইটিকে বলতে থাকে, তোমরা দুজন একদম ঘাবড়াবে না, তোমরা দুজন কান্নাকাটি একদম করবে না আর ঘাবড়াবে না, কেউ যেন বুঝতে না পারে যে তোমরা এসবের মধ্যে জড়িত আছো, বুঝেছো? তখন সুইটি বলে, আচ্ছা ঠিক আছে দিদিমণি। এই বলে দুজন দুজনকে সামলাতে থাকে। অন্যদিকে দেখা যাবে সৃজন বাড়ি চলে আসে, এসে পর্ণাকে খুঁজতে থাকে। তখন চয়ন বলে, কিরে মেজদা তুই চলে আসলি? তখনই সৃজন বলতে থাকে, কি করবো বল, তোর বৌদি সকাল থেকে ফোন রিসিভ করছিল না, আর জানিস তো কত মাথা গরম, তাই চলে আসলাম। তারপরে সৃজন রুচিরাকে বলতে থাকে, তা তোমার বন্ধু কই গো? তখন রুচিরা বলে, ও তো এখনো ফিরেনি। তখনই সৃজনের বাবু বলে, না আমি তো দেখলাম, মনে হলো যেন পর্ণাকে। তখন পুটি আসলে তখন কৃষ্ণাও সেখানে চলে আসে, এসে বলে, বাবু তুই চলে এসেছিস, যাক ভালোই হয়েছে, বাড়ির ছেলে বাড়িতে চলে এসেছে, তোর জন্য আমি গরম গরম খাবার নিয়ে আসছি, ঠিক আছে? তখনই পুটি আসলে পুটিকে রুচিরা বলতে থাকে, এই পুটি তোর মা কোথায় রে? তখন পুটি বলে, মা তো এখনো আসেনি। তখনই কৃষ্ণা বলতে থাকে, আসেনি মানে? আমি দিব্যি দেখলাম ছাদে গেল। তারপরে রুচিরা পর্ণাকে ছাদে খুঁজতে যায়, কিন্তু পর্ণাকে খুঁজে পায় না। তখন সৃজন চিন্তা করতে থাকে। ওইদিকে অয়ন এসে বলতে থাকে, বাবা বুবাই কই গো? তখন জেঠু বলে, বুবাই কই আমি কি করে বলবো? তখন অয়ন বলে, এখনো বুবাই বাড়িতে আসেনি। ওইদিকে দেখা যাবে বুবাই বল নিয়ে খেলতে খেলতে আসতে গিয়ে পর্ণাকে দেখে বুবাই পুরো হতভঙ্গ হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে সাথে সাথে দৌড়ে ভিতরে চলে আসে আর এসে বলতে থাকে, মেজকা মেজকা। তখনই সৃজন দৌড়ে চলে যায় বুবাইয়ের কাছে আর বলতে থাকে, কি হয়েছে রে? তখনই বুবাই বলতে থাকে, মেজো কাকি। তখন মেজো কাকি বলে কান্নায় ভেঙে পড়ে বুবাই। তখনই সৃজন বলতে থাকে, কি হয়েছে বুবাই, তো মেজো কাকি কোথায়? তখনই বুবাই বলে, মেজো কাকি বাহিরে। ওইদিকে কৃষ্ণা সৃজনকে বলতে থাকে, বাবু তুই এই শরবতটা আগে খেয়ে নে তো। তখন শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে সৃজন সাথে সাথে বাহিরে চলে যায়। ওইদিকে সৃজনের পিছন পিছন সবাই যায়, গিয়ে পর্ণার এই অবস্থা দেখে সবাই চমকে যায় আর সৃজন সাথে সাথে পর্ণাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, পর্ণা ওঠো, পর্ণা ওঠো। তখনই চয়ন চলে যায় অ্যাম্বুলেন্স ডাক দিতে। ওইদিকে দত্তবাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে, কৃষ্ণাও খুব কান্নাকাটি করে পর্ণার জন্য, পুটিও খুব কান্নাকাটি করতে থাকে। তারপরে জেঠু বলতে থাকে, কি করে হলো এটা? তখনই সৃজন উপর দিকে তাকিয়ে তারপরে নিচের দিকে তাকিয়েই চয়নকে বলতে থাকে, তোর বৌদি উপর থেকে পড়ে গেছে রে, চয়ন উপর থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। ঠিক তখনই অ্যাম্বুলেন্সকে ডাকলে অ্যাম্বুলেন্স চলে আসে আর এদিকে সৃজন বলতে থাকে, একটা কাপড় আনো, একটা কাপড় আনো। কাপড়ে আনলেই মাথাটা চেপে ধরে সৃজন আর অনেক রক্ত পড়তে থাকে পর্ণার। এদিকে ঠাম্মি বলতে থাকে, ঠাকুর তুমি যদি সত্যি হয়ে থাকো আমার দিদি ভাই জ্ঞানটা ফিরিয়ে দাও, আমার দিদি ভাইয়ের যেন কিচ্ছু না হয়। এই বলে দত্তবাড়ির সবাই প্রার্থনা করতে থাকে। ওইদিকে অ্যাম্বুলেন্স আসলেই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয় পর্ণাকে। তখনই সৃজন অ্যাম্বুলেন্সের ঢাকনাটা লাগাতে গেলেই পর্ণার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সৃজন আর কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, পর্ণা এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এখন আমি কি করব, তোমাকে কি করে আমার জীবনে আবার ফিরিয়ে আনবো, এই ভেবে সৃজন কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।